আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে, বন্ধ মানবিক সহায়তাও। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ঘরবাড়ি এবং তাঁবুর মতো আশ্রয় কেন্দ্র ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না। বেসামরিক ফিলিস্তিনিদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশটি। পাশাপাশি ৮ সপ্তাহ ধরে উপত্যকায় খাদ্য, ওষুধ এবং ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে রেখেছে। তারা এই পরিস্থিতিতে জাতিসংঘ সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে। এরপর জানাবো, চলমান আলোচনা ব্যর্থ হলে কি ঘটবে ইরানের ভাগ্যে। চলমান আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরান এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালাতে চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন একটি পারমাণবিক চুক্তি আলোচনা ব্যর্থ হলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে ইরানে হামলা চালাতে প্রস্তুত থাকবে। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি কূটনীতিক মাধ্যমে সমাধান করা সম্ভব। এদিকে পাকিস্তান জুড়ে হামলার পরিকল্পনা করছে হিন্দুত্ববাদী ভারত, দাবি আসিফের। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করে বলেছেন, গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে ভারত পাকিস্তানের বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। সামা টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে সব দাবি করেন তিনি। এ সময় তিনি বলেন, ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন, ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তাহলে পাকিস্তান প্রতিক্রিয়া জানাতে ২০০ ভাগ প্রস্তুত। এদিকে সিন্দুর পানি চুক্তি স্থগিতে ভারতের একতরফা সিদ্ধান্ত বিশ্বব্যাংক কিছুই জানে না। জম্মু কাশ্মীর পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি IWT স্থগিত করেছে ভারত। গত বুধবার দিল্লি আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে এ বিষয়ে জানালেও চুক্তিটির গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী বিশ্বব্যাংককে অবহিত করেনি তারা। খবর দা হিন্দুস্তান টাইমসের। এবং সর্বশেষ জানাবো, আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিবাদের আওয়াজ। দেশে আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে। এখনও বিচার বিভাগে ফ্যাসিবাদ বসে আছে, আবারও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে ফ্যাসিবাদ বসে আছে। যারা শেখ হাসিনাকে দানব হতে সহায়তা করেছিল তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বসে আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা বিগত সরকারকে দানব হতে সহায়তা করেছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। গাজায় পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে, বন্ধ মানবিক সহায়তাও। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকার ঘরবাড়ি ও তাঁবুর মধ্যে আশ্রয় কেন্দ্রেও ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না সাধারণ মানুষ। বেসামরিক ফিলিস্তিনিদের উপর বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার দেশটি। পাশাপাশি ৮ সপ্তাহ ধরে উপত্যকায় খাদ্য, ওষুধ ও ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ করে রেখেছে। এই পরিস্থিতিকে জাতিসংঘ সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে। আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছে, আজ রাতভর এবং বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্য গাজার নুসেইরাতের কাছে একটি তাঁবুতে ৩ শিশু, গাজা শহরের একটি বাড়িতে এক নারী এবং ৪ শিশু নিহত হয়েছে। সম্প্রতি এক হামলায় স্থানীয় সাংবাদিক সাইদ আবু হাসনাইনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই নিয়ে গাজায় ইসরায়েল আগ্রাসনে কমপক্ষে ২৩২ জন সাংবাদিক নিহত হয়েছে। গাজার দের এল বালা থেকে
আল জাজিরার তারেক বাবু আজম বলেছেন, অবরুদ্ধ উপত্যকায় স্পষ্টভাবেই ইসরায়েলি সেনাবৃদ্ধি এবং ক্রমবর্ধমান সংকটের সাক্ষী হচ্ছে। সেখানকার অক্ষত আংশিকভাবে ক্ষতিগ্রস্ত ভবনগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বেশিরভাগ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে যাওয়ায় উদ্ধারকারীরা অসহায় হয়ে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছানোর জন্য তাদের হিমশিম খেতে হচ্ছে। চলমান আলোচনা ব্যর্থ হলে কি ঘটবে ইরানের ভাগ্যে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে নতুন পারমাণবিক চুক্তি আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে ইরানের হামলা চালাতে প্রস্তুত থাকবে। সেই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব। সম্প্রতি টাইম ম্যাগাজিনের সঙ্গে একটি বিস্তৃত সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেছেন। আজ প্রকাশিত এই সাক্ষাৎকারে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে প্রথম 100 দিন উপলক্ষে নিজের আশা এবং পরিকল্পনা তুলে ধরেছেন, বিশেষ করে ইরান এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে। সময় ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা চালানোর জন্য ইসরায়েলের প্রস্তাব ঠেকানোর বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের পরিকল্পনা সরাসরি আটকে দেননি, তবে তাদের অর্থাৎ ইসরায়েলের এগিয়ে যাওয়াটা সুবিধাজনক ছিল না। তার ভাষায়, আমরা আক্রমণ ছাড়াই চুক্তি করতে পারি বলে মনে করি। আমি আশা করি আমরা তা পারব। ট্রাম্প টাইম ম্যাগাজিনকে আরও এক সাক্ষাৎকারে জানান, যদিও তিনি দীর্ঘ সময় ধরে ইরানকে পারমাণবিক আলোচনা টেবিলে আনার প্রক্রিয়ার মধ্য দিয়ে সামরিক পদক্ষেপের সম্ভাবনা মেনে নিয়েছেন। ট্রাম্প পুনরায় বলেছেন, তিনি তার ইসরায়েলের জন্য একটি উপভোগ্য করিনি, তবে আমি নাও বলিনি। তার ভাষায়, শেষ পর্যন্ত আমি তাদের জন্য সিদ্ধান্তটি ত্যাগ করেছিলাম, তবে আমি বলেছিলাম যে আমি বোমার পরিবর্তে একটি চুক্তি চাই। এ বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতামত কি তা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন, ইসরায়েলি নেতা হয়তো যুদ্ধের দিকেই যেতে পারেন, তবে যুক্তরাষ্ট্র কোনোভাবেই এতে নিজেকে জড়াবে না। পুরো পাকিস্তান জুড়ে হামলার পরিকল্পনা করছে হিন্দুত্ববাদী ভারত, দাবি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দাবি করেছেন এবং তারা জানিয়েছেন, গোয়েন্দা প্রতিবেদন নিশ্চিত করেছে যে ভারত পাকিস্তানের বড় বড় শহরগুলোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। সামা টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারেই দাবি করেন তিনি। সে সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি আগ্রাসনের জন্য হাঁটে তাহলে পাকিস্তানও প্রতিক্রিয়া জানাতে 200 ভাগ এগিয়ে রয়েছে। পাকিস্তান কোনোভাবেই ভারতকে তার কোনো আগ্রাসন নীতি চালাতে দেবে না। তারা সবসময় পাকিস্তান, আমাদের পূর্বপুরুষরা যেভাবে ভারতের আগ্রাসী মনোভাবকে রুখে দিয়েছে, আমরাও সেভাবে ভারতের আগ্রাসী মনোভাবকে রুখে দিতে পারবো। আমরা কখনোই ভাবিনি আমরা পাকিস্তানিরা কখনোই ভারতের কাছে পরাজিত হব। সুতরাং আমাদের পারমাণবিক শক্তি আছে, আমরাও ভারতকে উচিত শিক্ষা দেব। ভারতকে কোনোভাবেই আমরা ছাড় দেব না। এ সময় তিনি আরো বলেছেন, ভারত সবসময় তার আগ্রাসী মনোভাব নিয়ে চলার চেষ্টা করে, কিন্তু পাকিস্তান সবসময় বন্ধুসুলভ আচরণ করে থাকে। ভারতে একটি হামলা হয়েছে, সেই হামলার বিষয়টিকে তারা সরাসরি আমাদেরকে জড়িত করছে, কিন্তু আমরা বারবার বলে আসছি আমরা এই হামলার সঙ্গে জড়িত নই, কিন্তু ভারত তারপরও ইচ্ছাকৃতভাবে আমাদের পানি চুক্তি বাতিল সহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত করছে। এ কারণে পাকিস্তানেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব ক্ষয়ক্ষতির কারণ উপেক্ষা করে আমরা ভারতের সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ জড়াতে চাই না, কিন্তু ভারত যদি পাকিস্তানের কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে ভারতকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। সরাসরি ভারতকে আমরা কঠোর শাস্তি দেব বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। এছাড়াও তারা জানিয়েছে, ভারতকে ইতিপূর্বে কখনোই পাকিস্তান এক চুলো ছাড় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। কারণ সন্ত্রাসী কর্মকাণ্ড তারা নিজেরা না ঠেকাতে পেরে তারা পাকিস্তানের উপর সব ধরনের বর্বর আগ্রাসী মনোভাব তুলে ধরছে, কিন্তু এটি কোনোভাবেই কাম্য নয়। আবারও পাওয়া যাচ্ছে ফ্যাসিবাদের আওয়াজ।
দেশে আবারও ফ্যাসিবাদের আওয়াজ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কিছুটা স্বস্তির মধ্যে চললেও ক্লান্তিকাল পার করছে দেশ। কখনো কখনো আবারও ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাই, এটা অত্যন্ত দুঃখজনক। আজ রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। সরকারের উদ্দেশ্যে রিজভী আরও বলেছেন, আমাদের ক্লান্তিকাল এখনো শেষ হয়নি। এটা স্বস্তির মধ্যে থাকলেও এখনো ৬০ লক্ষ বিএনপি নেতাকর্মী মামলা থেকে অব্যাহতি পায়নি। এখনো কেন প্রত্যাহার হচ্ছে না? শেখ হাসিনার দোসররা ব্যবসায়ী প্রতিষ্ঠান কেন বন্ধ করছে না? সেখানে প্রশাসন নিয়োগ দেন, চালু রাখেন বা টেক ওভার করেন, যাতে শ্রমিক কর্মচারী ছাঁটাই না হয়। তিনি আরও বলেছেন, আজকে কেন বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করা হয়নি? উনি গণতন্ত্রের ধারা বন্ধ করে দিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হওয়ার সুযোগ তৈরি করেছিলেন। দেশি বিদেশি গণতন্ত্র বিরোধী চক্রান্ত সুপরিকল্পিতভাবে খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন। তার এই বাংলাদেশেই বিচার হবে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী।